চলো, গতকালকে তো টাকা পাইলাম, স্যালারি পাইছি, তো মার্কেটে গিয়ে টাকা ছেড়ে আস। চলো, আমারও ছাড়া লাগবে, বাড়ি দিতে হবে। কাজের যে অবস্থা রে ভাই, বেতন টেতন কমাই অবস্থান, কি টাকা পয়সা পাঠাবো বাড়িতে, মাথায় কাজ করে না। ঠিক আছে। প্রিয় বন্ধু, কি অবস্থা? কই যাইতেছস? এই তো মার্কেটে যাইতেছি ব্যাংকে টাকা ছাড়ার জন্য। ও, কি অবস্থা, ভালো আছো বন্ধু? হ্যাঁ বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সঞ্জয় ভাই ভালো আছো? হ্যাঁ, ভালো ভালো। কি করো তুমি এখানে বৈশা বৈশা? ভাই দেশের নিয়ে একটা কবিতা লিখতেছি। ও আচ্ছা, দেশের যে পরিস্থিতি এর নিয়ে একটা কবিতা বানাতেছি। যাক ভালো। আচ্ছা, আগামীতে সারা হইব কবিতাটা, বুঝছো? তো দিনকাল কেমন চলতেছে? এই যে বন্ধু, চলতেছে। দেশের অবস্থা কি জানিস? দেশের আবার কি হয়েছে? কি বলস তোরা? দেশের খবর দেখোস না তোরা? দেশের ছাত্ররা কোটা নিয়ে আন্দোলন করতেছে, দেখো না তুমি এগুলা? আর এই সময় তোরা বন্ধু ব্যাংকে টাকা ছাড়তে যাস, কেমন দেখায় না? আমাদের টাকা দিয়ে বুলেট, বোমা, ককটেল এগুলা কিনে আমাদের ভাই বোনকে হত্যা করতেছে। বস, কতক্ষণ আমরা কথা বলি। বসেন, নাকি বসেন বসেন, মনে হয় আপনি ওই সাইডে বসেন, বাইরে বসুন, সমস্যা নেই। বসে বসে কথা বলি সবাই মিলে। হ্যাঁ, দেশের যে অবস্থা, এবারে যে কবিতা লিখতেছি, দেশের নিয়ে একটা কবিতা বইতে ইয়া করবো। আমাদের পেজ আছে, পেজে সারমো ওই জিনিস থাকেন আমাদের লোক, আল্লাহ যে বাসায়। সমস্যা নাই, ইনশাল্লাহ পাশে আছি। সামনে আন্দোলন চালাবো। এই টাইমে বন্ধু তুই ব্যাংকে টাকা ছাড়তে যাস? আমরা সবাই এটার প্রতিবাদ করব। আমরা প্রবাসীরা এটা শেষ দেখতে চাই। জি বন্ধু, ইনশাল্লাহ আমরা সবাই ওটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আচ্ছা বন্ধু, তাহলে একটা কথা শুন। ব্যারিস্টার সুমন কি বলছে শুনবি? কি বলছে বন্ধু, আমি তো জানি না। ব্যারিস্টার সুমন বলতেছে মিডিয়ার সামনে ছাত্ররা রাজাকার শব্দ কই পাইছে। উনি কেমন এমপি হইছে, দেশের খবর রাখে না? নিজে ছাত্রলীগ করে তো নিজেদের বেলায় পুরা 16 আনা। প্রধানমন্ত্রী নিজে সবাইকে রাজাকার বলছে, তিনি কি শুনে না? নিজেদের গাড়ে পড়লে কোনো কিছু জানে না, বুঝে না। আবার উনি বড় বড় কথা বলে দেশের জন্য, কিছুই করতে পারে না। যতগুলো দেশের বড় বড় চোর ধরছে, তাদেরকে তো কোনো শাস্তি দিল না, পারে শুধু সাধারণ জনগণের সাথে। এখন আবার হয়ে গেল সাধারণ জনগণ রাজাকার। আচ্ছা শুনেন, হ্যাঁ হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে, আমি তো এখন কিছু লিখছিলাম, তো দেখলাম আপনারা অনেক ধরনের কথা বলছেন। এখন আমার গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শুনেন, দেশের পরিস্থিতি নিয়ে, হ্যাঁ, কথাগুলো তুলে ধরবো আপনাদের কাছে। হ্যাঁ বন্ধু, বল, কি কথা বলবি? অবশ্যই তো শুনবো। আচ্ছা বলতেছি, তাহলে মন দিয়ে একটু শুনো কথাগুলো। হুম। প্রবাসে প্রায় 2 কোটি মানুষ দেশের উন্নয়নের জন্য ব্যাংকে টাকা পাঠায়, আর তারা দেশ থেকে টাকা পাচার করে, টাকা চুরি করে ভালো কথা, এই টাকাগুলো পাচার করে দেশের বাহিরে বেগম পাড়া তৈরি করছে। দেশের ভেতর, বিদেশে না করে দেশের ভেতর যদি বেগম পাড়াগুলো তৈরি করতো, তাহলে আমাদের দেশটা উন্নয়ন হইতো, আমাদের দেশটা দেখতে আরো অনেক কত সুন্দর হইতো। বিদেশ থেকে মানুষ দেশে আমাদের আরো ভ্রমণ করতে বেশি। এই টাকাগুলো পাচার করানোর কারণে আমাদের দেশটা দিন দিন শুধু নিচের দিকে যাচ্ছে। আমরা যেখানে স্বাধীনতার 50 বছর পরে আমরা যতটুকু উন্নয়ন হয়েছি, আমার জানা মতে এই যে আপনি বলেন কি বলে যে মালয়েশিয়ার পাশে যে সিঙ্গাপুর, হ্যাঁ, এই সিঙ্গাপুর কতটুকু উন্নয়ন হয়েছে, তার সাথে ডেভেলপমেন্ট উন্নয়ন হতো যে টাকাগুলো পাচার না হইতো। হ্যাঁ, এত পরিমাণ টাকা পাচার হয়েছে, এত পরিমাণ আমেরিকা বেগম পাড়া, কানাডাতে বেগম পাড়া তৈরি হয়েছে, যা ধারণা করার বাহিরে। আজকে আমাদের প্রবাসী জীবনে যে এত এত কোটি কোটি, প্রায় ওই বললাম 2 কোটি প্রবাসী জীবন পার করছে বিদেশের মাটিতে। কি বলে বুঝাবো ভাই? এই যে মনে করছেন যে 50 ডিগ্রি, কেউ 50 ডিগ্রি বাইরে, এত কষ্ট, এত পরিশ্রম, মানে বলে বোঝানো যাবে না বাংলাদেশ সরকারকে। মানুষ এতটা যখন এতভাবে কষ্ট করে কাজ করে, এই কাজটা করে আমাদের ভাইয়েরা এত কষ্ট করে পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, আর সেই রেমিটেন্স দেশটাকে তারা পাচার করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজকে সাধারণ ছাত্ররা যখন এই যে এটার প্রতিবাদ করতেছে, তখনই আমাদের ছাত্রদের বাড়িদেরকে হত্যা করতেছে। এটা কি সরকারের কোনো দয়া মায়া নাই? উনি বলে কি, উনি বলতেছে যে ওনার 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 একটা ওনার বাবাকে হারানোর ব্যথা উনি বুঝে। হ্যাঁ, এই যে যাদের সন্তান আজকে, মানে যে মারা আজকে সন্তান হারা হয়েছে, হ্যাঁ, তার মাতা সেই মাতার কি ব্যথা নাই?
আজকে এতগুলো এতগুলো মানে ছেলে সন্তান মারা গেছে, আজকে আমাদের ভাইরা মারা গেছে, আমরা কাদের জন্য ব্যাংকে টাকা পাঠাবো? কাদের জন্য এই দেশকে উন্নয়ন করব? কিসের জন্য দেশকে উন্নয়ন করব? আমাদেরকে ধ্বংস করার জন্য? আমাদের সাধারণ জনগণকে শেষ করে দেওয়ার জন্য? আর কিছু বলে বুঝতে পারবো না ভাই। আমি একটা কথাই বলবো, দেশকে উন্নয়ন করতে হলে আগে যে চোরগুলো আছে আমাদের দেশে, এই চোরগুলোকে বিচার করতে হবে। আপনি প্রশাসনের দিকে তাকান, এই প্রশাসন এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রশাসন আপনি নির্বাচন আসলে মনে করেন যে একটা ফাইতারা চলে, যেমন সরকারি দিক থেকে আবার অন্য একটা দল থেকে। শুনছেন বন্ধু, তারা নির্বাচন আসলে কি করে, সরকার কি বলে সেটা নিয়ে পারাপারি করে, জনগণ কি চায় তারা এটা চায় না। তো এটাই আমি বলতেছি যে চিন্তাটা মানে চিন্তা চেতনা করা যায় না, যে মানে জনগণ কি চাইলো, জনগণ আশা কি। এই যে আমরা তো দেশের বাইরে বসবাস করি, আমরা তো দেখি দেশের বাইরে সরকার তাদের নিজের জনগণের জন্য কতটা প্রায়োরিটি দিচ্ছে। একটা আপনি দেখেন, একটা যদি একটা রাস্তায় এক বিন্দু পরিমাণ ভাঙ্গা দেখেন, উনি যে এখানে একটা লাল পতাকা টাঙানো হয় নগদ, তারা এটা নগদ এসে তারা সংস্কার করে। আর আমাদের সরকার কি করে, ওই এমপি দিবে টাকা, এমপি দিব চেয়ারম্যানের টাকা, চেয়ারম্যান দিবে মেম্বারের টাকা, এবার মেম্বার দিবে কি দালালের কাছে টাকা। মানে এইভাবে দিতে দিতে পুরো দেশে ধ্বংস। আপনি কি বলবো, সাধারণ একজন পার্টি নেতা মানে এত হিউজ পরিমাণ মানে টাকার মালিক হয়ে যাচ্ছে দিনে দিন, মানে অবাক কণ্ড। সেই সারাদিন ঘুরাফেরা করে, অথচ সে এত টাকা উচ্চ কোথায়? আপনি বেনজির দিকে তাকান, বেনজির কি করছে, কোটি কোটি টাকা নিয়ে পাচার করে। এই যে আমরা শুনছি মানে এটা ওনার ব্যাংক নাকি ড্রপ না কি জানি করে রাখছে, সেটা শুনছিলাম, নাকি জব্দ করে রাখছে। তাহলে উনি কিভাবে দেশ থেকে টাকা পাচার করছে? এটা নিশ্চয়ই অবশ্যই সরকারের সহায়তা ছিল। সরকারি সহায়তা না থাকলে কখনো এরকম কাজ হতো না। আমি প্রবাসী ভাইদেরকে, এই যে আমাদের একটা সবার একটা গ্রুপ আছে, যেই হোক প্রবাসী ভাইদেরকে একটাই অনুরোধ করব, আমরা এই যে এখানে 3-4 জন আছি, আমাদের ধারা একজন আরেকজনকে বলবেন যে আমরা দেশের উন্নয়ন চাই অবশ্যই, কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। শর্ত আছে একটাই, তারা যেমন দেশকে স্বাধীন করার জন্য 30 লক্ষ শহীদ, 30 লক্ষ জীবন চলে গেছে এই দেশ স্বাধীন করার জন্য। আজকে প্রায় 2 কোটি প্রবাসী শ্রমিক মানে এতটা ঘাম, এতটা মায়া, এতটা ত্যাগ করে মা বাবাকে এতটা দূরে রেখে জীবনটাকে বিসর্জন করে আমরা প্রবাসে থাইকা কষ্ট করে রেমিটেন্স পাঠাই। আমাদের মূল্য কি? আমাদের জন্য সরকার কি করছে? আজকে তাদের নাতি পুতি ওই সেই তারা কোটা পাবে। আর আজকে আপনি চিন্তা করুন, 2014 সাল আমি যখন পড়ালেখা ছেড়ে দিয়েছি, একটা চিন্তা চেতনা ছিল। আমার মামা যখন মাস্টার্স কমপ্লিট করেছিল, তখন আমি দেখেছি উনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন কয়েকবার, তারপরে উনি চাকরিটা পায় নাই। এই কারণে আমি তখন আমি রুলং 6 পড়াশোনা করি। বলি বন্ধু, শোনো, তুমি বুঝতেছো না কেন? বাংলাদেশে চাকরি পাবে কিভাবে? বাংলাদেশে চাকরি পাবে তো মুক্তিযোদ্ধার নাতিরা। তোমার উনি কি মুক্তিযোদ্ধার কেউ ছিল? আমাদের দেশটা এই কারণে পিছিয়ে যাচ্ছে, যারা মূর্খরা চাকরি পাচ্ছে, শিক্ষিতরা কোনো চাকরি পাচ্ছে না। আজকে যদি শিক্ষিত তাদের ভিতরে থাকতো, তাহলে এরকম চোর দুর্নীতিবাজ হতো না। মানে যদি আমি একটা জিনিস চিন্তা করেন, এই যে আমার হাতে 2টা কলম, আমি এখানে কবিতা লিখছি, আপনারা কিছু কথা বলছেন, আমি শুনছি। আজকে শিক্ষিত সমাজকে যদি দেশের ক্ষমতা দিত, তারা চিন্তা চেতনা করতো যে আমি কতটা পরিশ্রম করে আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছে, আমরা এই দেশের জন্য আমার বাবা মা আমার দেশের ভালোর জন্য পরিশ্রম করে পড়াশোনা করাইছে, দেশকে উন্নয়ন করার জন্য। আজকে তাহলে আমি এই কাজগুলো করতাম না। আর দেখেন আপনি যে কোটা নিয়ে বলতেছেন, কোটার কথা, উনি কোটা করতেছে। 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধ, আমরা তাদেরকে সম্মান জানাই, কিন্তু এই সাধারণ নাতিপুতি এখানে আসলে কোথাতে তাদের ছেলেদেরকে মুক্তিযুদ্ধ কোটা দিচ্ছে, এটা ভালো কথা, আমরা তাও সাধুবাদ জানাই সরকারকে। কিন্তু তার নাতিপুতির টাকা আসলো কেন? সারা বিশ্বের মধ্যে যারা মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছেন, তাদের যে কোনো দেশে 1 জন কোটা পায়, তাহলে আমাদের দেশে কেন 3 জনের ধারা চলে যাবে? আপনি চিন্তা করেন, মুক্তিযুদ্ধ তো মরে গেছেন, ওনার ছেলে সন্তান পাচ্ছে, 1 জন পাচ্ছে, ভালো কথা। উনি চলে গেছে, উনি যুদ্ধ না করে, মনে করেন উনি যুদ্ধ না করে উনি কোটা পাইলেন, কিন্তু ওনার ছেলে সন্তান, আপনি চিন্তা করেন একটা মানুষের বয়স বাঁচে কতদিন? গড়ে বর্তমানে বাংলাদেশে 55, 60 এরকম বাঁচে। তো চিন্তা করেন যে স্বাধীনতা আমরা অর্জন করছি কত বছর আগে, এখন প্রায় 53-54 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 53-54 বছর হওয়ার পরেও
চিন্তা করেন একজন মানুষ যদি কত বছর হয় তাহলে নাতিপুতি ফাইলে কত বছর যাচ্ছে, প্রায় 100 পার হয়ে যেতেছে। ওভার। আপনি 170 বছর এরকম, তাহলে কি স্বাধীনতা এত বছর পরও তারা কোটা পাবে? আর সাধারণ জনগণ কি করবে? না খেয়ে মরে যাবে? তাদের তো লাভ হচ্ছেই, আর প্রধানমন্ত্রী নিজেই তো তার বাপের কোটা পাচ্ছে, তাহলে সাধারণ জনগণ কি দিবে উনি? ওনার যদি মাথায় নলেজ থাকতো তাহলে উনি ছাত্রদেরকে রাজাকার বলতো না। আজকে আপনাদেরকে বলেছিলাম আমি 2014 সালে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। কেন? আমি জানি আমি নিজেও চাকরি পাবো না, এই কারণে আমার নিজের পথ নিজে চলতে শিখেছি। আজকে প্রবাসী জীবনে আসছি। প্রবাসী জীবনে এসো আমরা কি করছি? দেশের জন্য, উন্নয়নের জন্য আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। এই রেমিটেন্স পাঠায় আমাদের কি জন্য কি হচ্ছে? আজকে আমাদের ভাই বোন, তাদের আমার মা বোনদের ছেলে সন্তান মানে কি বলবো, পশু পাখির মতো মেরে ফেলছে। আর পশু পাখি তো ভাই মারা নাই। আপনি দেখেন, একটা খবর মাধ্যমে দেখলাম একটা পুলিশ জানের উপরে একটা লাশ রাখা তারা ধাক্কা দিয়ে ফেলা দেয়। ভাই উনি কি মানুষ না? উনি কি জানোয়ার? যে জানোয়ারকে মেরে ফেলতে উনি রাস্তায় ফালা দিলেন? ওনার মাথায় জ্ঞান নাই? উনি কেমন পুলিশ? উনি কোন জাতের পুলিশ? ওনার ধর্ম আছে নাকি ওনার কর্ম আছে? আরে ভাই তুমি ছাত্রলীগ করে আমরা বুঝি। আজকে এই যে ডিবি হারুনকে বলেন, উনি কথায় কথায় অন্যদেরকে দোষ চাপায়। আর ভাই তুমি দেখবেন তো সঠিক তদন্তই করতে পারো না, তুমি কেমন ডিবি পুলিশ হইছো? তুমি সঠিক তদন্ত করতে পারলেই তো আজকে আমার দেশটা সোনার বাংলাদেশ হতো। তুমি সঠিক তদন্ত করার আগেই তারপর দেখলাম ওই যে বরিশাল নাকি চট্টগ্রামে একজনের রক্ষাটা হয়েছে। উনি কথা বলেছেন কি জামাত ইসলামী বিএনপিরা নাকি ওই ছেলের রক্ষাটা দিচ্ছে। ওই ছেলে তো একবার ভিডিওতে একবার বক্তব্য দিল না যে জামাত ইসলামী ছাত্র দলের নেতারা কোনো রক্ষাচ্ছে। তাহলে উনি কোন মুখে বললো? উনি আগে সঠিক প্রমাণ বাইর করুক। করছে ছাত্ররা, উনি দোষ ফল আরেকজনে। আর ভাই তুমি রাজনৈতিক তোমাদের মতাদর্শ থাকতেই পারে, তার মানে এই না একটা সাধারণ একটা মানুষকে তোমরা নির্মম ভাবে মেরে ফেলবা। মিথ্যে কথা দিয়ে যে তুমি রাজনৈতিক হাসিলের জন্য, হয়তো তুমি এই মিথ্যা কথা বলার জন্য তুমি কিছু টাকা পাইবা, তোমার ফ্যামিলিটা ভালো করবা, তুমি ফ্যামিলি উন্নয়ন হইলো। যদি যাকে তুমি মিথ্যে অপবাদ দিয়ে যে জেলে ঢুকাইলা, এই জেলে ঢুকানোর জন্য তার ফ্যামিলিটা কত অসহায় হয়ে গেছে তুমি জানো? তুমি একবার তার ফ্যামিলিকে খোঁজখবর নিছো? ওর ফ্যামিলিটা খেয়ে আছে না খেয়ে আছে? ওর ফ্যামিলিটা কিভাবে চলে? বন্ধু শোন, আমি কিছু কথা বলি। আমাদের দেশ উন্নত করে কি লাভ? আমাদের দেশ উন্নত করব আমরা, আমাদের দেশের উন্নত করতে করতে অনেক পর্যায়ে উপরে চলে যাব। আমাদের দেশের মানুষ যদি না খেয়ে মরে যায় তাহলে আমাদের দেশ উন্নত করে কি লাভ? এইটা উন্নয়নের ধারা একটা। আর আপনি কি বলবেন, সব পৃথিবীর প্রত্যেকটা দেশে দুই তিনটা দিক আছে। একটা দিক আছে সরকার সবচেয়ে থেকে বেশি প্রায়োরিটি দেয় জনগণের উপর। জনগণ যা বলবে সরকারের দায়িত্ব, যে আমি একটা দায়িত্ব নিচ্ছি, সরকারের দায়িত্ব নিচ্ছি, আমার উচিত যে আমার এলাকার একটা সাধারণ মানুষ খেয়ে আছে না খেয়ে আছে তার খোঁজ খবর নেওয়া। আচ্ছা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা ছিলেন, তিনি বলেছিলেন একজন ব্যক্তি, একটা কুকুর পর্যন্ত যেন তার সাম্রাজ্যে না খেয়ে মারা যায়, এরকম একটা আইন করেছিলেন তিনি। আর আমরা বর্তমান কি সমাজ দেখতেছি? আপনি ইউরোপের দিকে তাকান, এশিয়ার দিকে তাকান, শুধু আমরা কেন বাংলাদেশটা দিয়ে এইরকম ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি দেখো বন্ধু কি অবস্থা আমরা আগে যে জিনিসটা 1 টাকা দিয়ে কিনতাম এখন সেটার দাম 10 টাকা হয়ে গেছে। এখন কি করব? দেশ উন্নত করতে করতে এত পর্যায়ে চলে যাইতেছি আমরা। আমাদের মানুষ এখন যারা রিক্সা চালায় তারা কি করে খাবে? তারা দিনে 500 টাকা ইনকাম করে, 500 থেকে 600 টাকা ইনকাম করে। আপনি চাল কিনতে যাইবা বন্ধু, তুমি এখন ওয়েট, তুমি যে কথাটা বলছো রিক্সা চালক, আমরা রিক্সা চালকের সম্বন্ধে না, আমরা দেখি, আমি যখন ঢাকায় চলাফেরা করলাম তখন আমি দেখছি এক মুরব্বী, এক পুলিশ রিক্সা দিয়ে আসার পরে উনি ভাড়া দিচ্ছে না। পুলিশ রিক্সা ড্রাইভারকে ভাড়া দিচ্ছে না, তো রিক্সা ড্রাইভার বলতেছে আমার ভাড়া কোথায়? উনি তাকে বেয়াদব বলে ওনাকে লাঠি দিয়ে নিচে ফালাই দিছে। আমি দেখলাম একটা পুলিশ কতটুকু ইংলিশ জানে, তার সাথে দ্বিগুণ ইংলিশ জানে একটা রিক্সা ড্রাইভার। এত শিক্ষিত, তার শিক্ষিত হয়ে এখন রিক্সা চালাচ্ছে। তাহলে আমাদের শিক্ষিত সমাজের দামটা কোথায়? বন্ধু আমি তোমাকে বলি, আমাদের বাংলাদেশে এখন তুমি 100 জন রিক্সা ড্রাইভার দাঁড়া করাবা, 100 জনের থেকে তুমি 50 জন পাইবা তুমি শিক্ষিত লোক। তারপরে তুমি একটা জিনিস দেখছো, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, আমাদের বাংলাদেশে MABS করে লাইছে যে পোলাপাইন, ওই পোলাপা এখন রোডে
চাকরিজীবী থুয়া এখন রোডে বাদাম বিক্রি করতেছে বন্ধু। এটা আমাদের দেশ? আপনি সাধারণ চিন্তা এইটাই আপনার আমার মাথায় কাজ করে না যে আমরা কোন দেশে বসবাস করি। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যায়, বিসিএস ক্যাডার, কি বলবা বন্ধু, কি বলবা তোমরা? তারা তো এখন বর্তমানে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আপনি দেখেন রাজস্ব বোর্ডের বেশিরভাগ লোকগুলো মানে অকার্যকর, যারা কোনো পড়াশোনাই করে নাই। তারা বিশেষ করে রাষ্ট্রকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আজকে যদি তাদের বিন্দু মাত্র জ্ঞান থাকতো তাহলে এই কাজগুলো করতো না। রাষ্ট্র মেরামত করবো কেরা? একটা যারা জিনিস কি শিক্ষিত বন্ধু লোক, শোনো, তারা এই রাষ্ট্র মেরামত করবে। আমি তোমাকে বলি শোনো বন্ধুরা, একটা জিনিস কি তুমি দেখো, আমাদের বাংলাদেশে বর্তমানে ডক্টরের পাশে যাবো আমরা কেন? ডক্টরের কাছে যাবো আমরা সুস্থ হওয়ার জন্য। আমাদের বাংলাদেশে এখন কি করতেছে? ডক্টররা মানুষ মেরে ফেলতেছে। কিভাবে মারতেছে কেউ জিজ্ঞেস করতেছে না, এটার প্রয়োজনই মনে করতেছে না। আজকে আমাদের ছাত্র ভাইয়েরা যারা আন্দোলন করতে নামছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করতে নামছে, তাদেরকে কি বানিয়ে দিছে? রাজাকার। আমাদের প্রধানমন্ত্রী একজনকে তো রাজাকার বলে না, আমাদের প্রধানমন্ত্রী বুঝাইতে চাইছে কি মুক্তিযুদ্ধ যারা করছে তারা শুধু রাজাকার না, তাদের নাতিপুতিরা রাজাকার না, আমরা রাজাকার। এটাই যদি আমাদের প্রধানমন্ত্রী আমাদের উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারের বাচ্চারা চাকরি পাইব? এখানে একটা প্রশ্ন, রাজাকার কারা? রাজাকার তো তার দলের লোকগুলাই, বড় বড় লোকগুলাই। আর ওবায়দুল কাদের সাহেবের তার নিজের বাবাই তো বড় ধরনের রাজাকার ছিল। ওনার নিজের দলের লোক বলেছে বড় রাজাকার ছিল। ওনারা কথা বলার আগে ওদের কমন সেন্স ঠিক করার প্রয়োজন ছিল। কমন সেন্স থাকলে আজকে এই দশা হতো না। এই সাধারণ ছাত্র আন্দোলন এটা নিমিশে শেষ হয়ে যেত। এই যে এতগুলা ছাত্র মারার পরে তারা সমাধান চায়। আর আইনমন্ত্রী তো উনি আইনই জানে না। উনি আইনমন্ত্রী হয়ে একটা সরকার প্রধান যদি সারা জনগণকে, যদি 18 কোটি জনগণকে রাজাকার বানিয়ে দেয়, তাহলে তুমি কেন তার দায়িত্ব নিবা? তোমার উচিত ছিল তুমি আইনমন্ত্রী হয়ে তুমি তাকে প্রধানমন্ত্রী গ্রেফতার করার, কারণ প্রধানমন্ত্রী তোমাকেও রাজাকার বলেছে। তুমি একটা জিনিস শোনো বন্ধু, আমাদের প্রধানমন্ত্রী কি করে, উনি একটা কনফারেন্স করছে একদিন আগে। উনি কনফারেন্সে বলতেছে ছাত্ররা আন্দোলন করতে নামছে, আমাদের পুলিশ তাদেরকে সাপোর্ট দিতেছে। আমরা ভিডিওতে কি দেখতেছি? আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে সব হত্যা করতেছে। এগুলা কি আমরা এগুলা দেখবো আমাদের বাংলাদেশে? এটার মূল কথা হচ্ছে একটাই, আমরা প্রবাসী, আমি দেখেছি অনলাইনে দেখলাম, আমাদের সব প্রবাসী ভাইদেরই একটাই কথা, এটার কঠিন একটা প্রতিশোধ নিতে হবে। যেহেতু আমরা রাষ্ট্রের ভালোর জন্য, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য যাতে এত টাকা দিচ্ছিলাম, এত রেমিটেন্স পাঠাইছি, আমাদের যত কোনো মূল্য নেই, তাহলে আমরা কি কারণে তাদের মানে উন্নয়নের অগ্রাধিকার হয়ে দাঁড়াবো, উন্নয়ন করার জন্য টাকা দেব? আমাদের একটাই কথা, সরকার নিজে ক্ষমা চাবে সাধারণ ছাত্রদের কাছে। তিনি গদি থেকে থাইকা বৈশাখ বললে হবে না, তিনি সাধারণ জনগণ হয়ে জনগণের কাছে প্রত্যেকটা ছাত্র, যতগুলো ছাত্র মারা গেছে তাদের ফ্যামিলিকে 50 লক্ষ টাকা করে দিবে। তাদের ফ্যামিলি যেন ঠিক মতো চলাচল করতে পারে, সবাইকে ঠিক মতো মানে খাওয়া দাওয়া করতে পারে, এগুলো সবসময়ের জন্য দায়িত্ব নিতে হবে, দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে এমপি মন্ত্রীদের। তারপরে সমাধান হবে। এছাড়া কি সেই সমাধান? আমি মনে করি যে উনি যদি সমাধান চাইতোই, উনি কেন আগে সমাধান দেখলো না? আজকে এতগুলো ছাত্র মারার পরে তারপর সমাধান আসে। 2018 সালে যখন কোটা নিয়ে আন্দোলন হয়েছিল, কত ভাই মারা গেছে তখন। এখন 2018 সালে এটা কি করছে? বলছে উনি কোটা কোনো থাকবে না। তখন 2024 সালে আবার কোটা কই থেকে আসলো সেটা তুমি বুঝবো না? তুমি সেটা বুঝো না? এখন আমি মনে করি যে ওনার একটা বয়স হয়েছে, উনি জ্ঞানের অভাব। প্রত্যেকের ক্ষেত্রে আমার মা হোক, আমার বাবা হোক, সবারই জ্ঞানের অভাব। বিশেষ করে একজন প্রধানমন্ত্রীর একটা পিএস থাকে, কোন জায়গায় কি কথাগুলো বলবো, ওই পিএস এর মাধ্যম, মানে পিএস শিক্ষিত থাকা উচিত। পিএস সুন্দর করে বুঝলো, ম্যাম এখানে এই কথাটা বললে আপনার ভালো হবে, এই কথা বললে এখানে আপনার জনগণের কাছে আপনি প্রায়োরিটি পাবেন, জনগণের ভালোবাসা আদায় করবেন। কিন্তু ওনার পিএসই তো বড় বড় দুর্নীতিবাজ। ওনার পিএস 400 কোটি টাকা, 400 কোটি টাকার মালিক। এখন নাকি আবার শুনছি, হ্যাঁ, আবার উনি আবার ওনার পিএস নাকি আবার শুনছি 400 কোটি টাকা ওই পিএস এর ব্যাংক জব্দ করছে। ওইদিন একটা খবর দেখলাম ভাইয়া, 400 কোটি টাকার মালিক ওর পিয়ন। ওইটাই বলতেছি আমি, 400 কোটি টাকার মালিক, ওর ব্যাংক জব্দ করছে, ওকে দেশ ছাড়তে নিষেধ করছে। তারপরও কিভাবে এতগুলা পুলিশ, আমাদের এয়ারপোর্ট, আমাদের সাধারণ প্রবাসী ভাইদের
এতটা অত্যাচার করে, একটা লাগেজ নিতে গেলে লাগেজটা ভেঙে দেয়, ওনার কি চুরি চোখে হয়ে পড়ে যায়। না? উনি কিভাবে পালিয়ে গেছে দেশ থেকে? নিশ্চয়ই সরকারি সহায়তা ছিল। অবশ্যই। সরকারি সহায়তা না থাকলে আজকে কিভাবে পালায়? তুমি কি বলবা বন্ধু, তুমি কি বলবা, কাকে কি বলবা? আমাদের দেশ তো আমাদের হাতে নাই, আমাদের সরকারের হাতে দেশ কিভাবে থাকে? আমাদের দেশে আমরা যা শুনতেছি, আমাদের প্রবাসীরা এখন কি করতে পারে বন্ধু? আমাদের প্রবাসীরা এখন করতে পারে কি? আমাদের প্রবাসীরা করতে পারে, রেমিটেন্স যোদ্ধা যারা আছে তারা টাকা বন্ধ করে দেখ বাংলাদেশ। সবাই একসাথে প্রতিবাদ করতে হবে। সবাই বিকাশের একসাথে জন্য। প্রতিবাদ করতে হবে। আমি তারা একটা- হুন্ডি, বিকাশ, নগদে আপাতত টাকা ছাড়ুক, যার দরকার। আর যার দরকার না আপাতত ছাইরো না। তোমরা দেশ দেখবা কিভাবে চলতেছে। সরকার অচিরেই পতন হয়ে যাবে যদি বিদেশ থেকে রেমিটেন্স না যায়। আচ্ছা। তো বিশেষ কথা হয়েছে, আমি আমার কবিতা থেকে বলতেছি যে দেশ থেকে টাকাগুলো পাচার হচ্ছে। আজকে দেশ থেকে যদি টাকাগুলো পাচার না হতো ভাই, পাচার করছো বালা কথা, তোরা চুরি করছো বালা কথা, চুরির আমার দেশের জন্য কিছু করতি। এই যে দেশে অনেক জায়গায় সম্পদ খালি ফুরে রয়েছে, শহরে আছে বিভিন্ন জায়গায়, কত ধরনের জায়গা, ওখানে একটা মানে বাণিজ্য ব্যবস্থা করতি, একটা কর্মস্থানের ব্যবস্থা করতি, একটা কোম্পানি খুলতি। তোর কেন বাইরে কোম্পানি খুলতে হবে? তুমি কি আরেকটা জিনিস দেশের খেয়াল দেশটাকে করছো বন্ধু? উন্নয়ন করবে না, তাহলে তুমি কিসের জনগণের বন্ধু? তুমি কি আরেকটা জিনিস খেয়াল করছো বন্ধু? এই যে বন্যার টাইমে আমরা কত সহযোগিতা করছি, যে বড় বড় ইউটিউবার সেলিব্রিটিরা যায় তাদেরকে দান ত্রাণ দিতে গেছে, কত কিছু করছে। তুমি একটা জিনিস খেয়াল করছো বন্ধু? এই যে ত্রাণ দিত, এত কিছু করতো, কখন তারা কারাই? কোথায় তারা? তাদেরকে তো আমরা মাঠে দেখতেছি না। আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছে, আপনি মরতেছে। কি বলেন মিয়া? ফারাজ করিম চৌধুরীর দিকে তাকান, ফারাজ করিম, তারপরে তহিদ আফ্রিদি, আফ্রিদি। ওরা কোথায় এখন? মানবতার ফেরিওয়ালা সুমন, সুমন কোথায়? সুমন সুমন তো এখন ছাত্রলীগের পক্ষে কথা বলতেছে, আমরা স্পষ্ট ভাষা। স্পষ্ট ভাষা। ওরা কোথায়? এটার প্রতিশোধ- আমাদের ছাত্র ভাইদের সাথে তো ওরা এটার নাই। প্রতিশোধ একটাই, প্রধানমন্ত্রী নিজের জনগণ হয়ে, কেউ আমি মনে প্রতিবাদ করি। করতেছে না। তারপর সাকিবুল হাসান আছে, তারপর হ্যাঁ, আর ও তো বড় রাজাকারের বাচ্চা, আমি তো মনে করি রাজাকারের বাচ্চা। মাহমুদুল্লাহ আপনি এই যে কমন সেন্স করেন, উনি ক্যাসিনোর সাথে জড়িত, সাকিবুল হাসান। সাকিবুল হাসান এই ক্যাসিনোটা একটা ঘুষখোর, সুদখোর, একটা জুয়াখোর কেন সংসদের দায়িত্ব দেওয়া হবে? আরে ওনার দায়িত্ব তো রাস্তায়, উনি রাস্তায় থাকা প্রয়োজন ছিল, ওনাকে রাস্তায় রেখা জনগণ জুতার বাড়ি দেওয়া উচিত ছিল। উনি কেমন সাকিবুল হাসান? সাকিবুল আর হাসান আমাদের দেশের ভাই বোনদের এটা বোঝার দরকার ছিল কাকে সাপোর্ট করতেছে। এই যে এত লোককে সাপোর্ট করে, এই যে ইউটিউবার, বড় বড় ইউটিউবার। এই যে মনে করো যে সাকিবুল হাসান এমপি হয়েছে, সে কি এমপি হওয়ার কোনো যোগ্যতা রাখে? আর কি বলবো ভাই, সে ভালো করে, ঠিক আছে, মানুষের সামনে বক্তব্য দিতে পারে না, বিসমিল্লাহ বলতে পারে না, ঠিক আছে, সে কি করে এমপি হতে পারে? শুনেন, দেশের প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, আমি এটা কয়েকবারই বললাম আপনাকে, হ্যাঁ, যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে তাদের এমপি মন্ত্রীরা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। সাধারণ একটা পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, কি বলবো বলে ভাষা মানে বলে বোঝানো সম্ভব না আমাদের। তুই বন্ধু এগুলা তুই আর জীবন বইলা শেষ করতে পারবি না। আচ্ছা চলো বন্ধু, আর কি বলবো, উঠি। আমরা দেশের জন্য অনেক কথাই বলছি, একটা কথাই, অনেক সবার দেশে যারা মারা গেছেন তাদের জন্য সবাই দোয়া করা। চল ভাই, অনেক আমরা সময় সবাই হয়ে গেছে, দোয়াই করবো, অনেক সময় হয়ে গেছে। চলো একটা টাকা ছাড়বো, একটা ব্যবস্থা করি, চলো। চলো, ঠিক আছে। চলে যাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের এই যে বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে, আশা করি আপনারা সুন্দরভাবে দেখছেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে হয়তো আপনি এখন ব্যাংকিং মাধ্যমে টাকাগুলো পাঠাইবেন, হয়তো আপনি 2 টাকা লাভ বেশি পাবেন। আমাদের যেই ভাই বোনরা হত্যা হয়েছে, তাদের প্রতিবাদ একটাই, আমরা সবাই এখন হুন্ডিতে ব্যবহার করব, হুন্ডিতে টাকা পাঠাবো। দেখি আমাদের সরকার কতটুকু শক্তিশালী হয়েছে, কতটুকু ঋণগ্রস্ত হতে পারে, কতদিন ক্ষমতায় বসে থাকতে পারে। এটার বড় একটা প্রতিবাদ আমরা প্রবাস থেকেই দিয়ে দেবো, ইনশাল্লাহ। লাগা হুন্ডি। প্রতিবাদ করবো।